আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। ইলিশ ভারত উপহার হিসেবে যাচ্ছে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ইলিশ রফতানির টাকা পাবে বাংলাদেশ সরকার। সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শনে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, যারা ইলিশ চাচ্ছে তারাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওপার থেকে অনেক সমর্থন দিয়েছে। ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না। এখনো তো যায়নি, গেছে, খালি একটা সিদ্ধান্ত হয়েছে, তার আগেই তো দাম বেড়ে গেছে। কাজে রপ্তানি হলে দাম বাড়বে এই কথাটা ঠিক না। যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন, সেটা আমরা সকলে দেখেছি। প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে। আমরা সেই আলোচনার দ্বারটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, এটা চাই না। শহীদদের রক্ত শুকানোর আগেই শেখ হাসিনা ও তার দোসররা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এই অভিযোগ করেন। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা ও তার দোসরদের বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের দাবি জানান বিএনপি নেতারা। প্রশাসন সহ সব জায়গা থেকে অবিলম্বে আওয়ামী আবর্জনা পরিষ্কার করে জনগণের প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান জয়নুল আবেদিন ফারুক। বাংলাদেশের বিশ্ব দরবারে যে মানচিত্র উঠিয়েছে তার প্রতি সম্মান দেখে আপনার উচিত ছিল বাংলাদেশের যারা এখন ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে একে একে করে হস্তান্তর করা। আপনার কাছে একটাই দাবি, আপনি জঞ্জাল পরিষ্কার করুন, কিন্তু জনপ্রতিনিধিদেরকে সুযোগ দিতে হবে যারা সংসদে গিয়ে সংবিধান প্রণয়ন নতুন করে করবে, পরিবর্তন করবে। এই দাবি জনগণের এখন রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্র করে রাজধানীর খিলগাঁও থানায় করা হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইজিবি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। সকাল ৮টার দিকে কারাগারে আটক থাকা আসামিদের আদালতে আনা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন, একই সঙ্গে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে সাবেক প্রতিমন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বেলা ১১টার দিকে মান্নানের অনুপস্থিতিতে দ্রুত বিচার আদালতের জামিন আবেদন করেন মান্নানের আইনজীবীরা। জামিন শুনানি নিয়ে সকাল থেকে উত্তেজনা বিরাজ করছিল আদালত প্রাঙ্গণে। বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করে বাড়ানো হয় আদালতের নিরাপত্তা। দীর্ঘ আধা ঘন্টা শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র। নটরডেম কলেজের অফিস সহকারী লিপিকা গোমেজ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করল পিবিআই। সংস্থাটি জানায়, সূত্রাপুরের বাসায় চুরি করতে এসে ধরা পড়ায় শ্বাসরোধ করে হত্যা করা হয় লিপিকাকে। গ্রেফতারকৃত জুয়েল ও নজরুল এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেবেন বলে জানিয়েছে পিবিআই। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। সূত্রাপুরের নিজ বাসায় এই মাসের ১১ তারিখ খুন হন নটরডেম কলেজের অফিস সহকারী লিপিকা গোমেজ। ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডে তদন্ত শুরু করে পিবিআই। চুরি যাওয়া তার দুটো মুঠোফোনের সন্ধানের সূত্র ধরে একটি স্মার্টফোন কয়েক হাত বিক্রির পর উদ্ধার করে পিবিআই। পরে সদরঘাট এলাকা থেকে জুয়েল এবং তার দেয়া তথ্যে নজরুলকেও গ্রেফতার করা হয়। আসামিরা জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী লিপিকার বাড়ির ছাদে রাতে অবস্থান করে দড়ি বেয়ে ভেন্টিলেটর ভেঙে বাসায় প্রবেশ করে তারা। তাদের উদ্দেশ্য ছিল চুরি করা। তবে ভিকটিমের ঘুম ভেঙে যাওয়ায় তার মাথায় প্রথমে লোহার পাইপ দিয়ে আঘাত করে নজরুল। পরে দুজনে মিলে বালিশ চাপা দিয়ে হত্যা নিশ্চিত করে লিপিকার। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পিবিআই। লিপিকা গোমেজকে তারা ভেবেছিল যে মহিলা একজন বড় মাপের চাকরি করে, একাকী, তার সন্তান নাই, সুতরাং নিশ্চয়ই তার এখানে অনেক টাকা পয়সা আছে তার বাসায়। তার বাসা চেঞ্জ করে এই বাসায় এসেছিল, তখন এই জুয়েল এবং নজরুল তাকে বাসা বদলাতে সাহায্য করেছিল। সেইভাবেও তাদের একটা কানেকশনস ছিল।
চিনে ফেলা রোধ করার জন্য তারা লিপিকাকে হত্যা করে। তিনি আরো জানান, বাসা থেকে চুরি করা অলংকার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে। যে বিশেষ করে পুরানো ঢাকায় আমাদের বাড়িগুলা একটার সাথে একটা গায়ে গায়ে লাগানো, সুতরাং সহজে এক বাসার ছাদ থেকে আরেক বাসার ছাদে চলে যাওয়া যায়। এই বিষয়ে আপনারা যারা বাড়িওয়ালা ওইখানে আছে তাদের কাছে একটা মেসেজ পৌঁছে দিতে চেষ্টা করবেন, যাতে এই বাড়িগুলার নিরাপত্তার ব্যাপারে বাড়িওয়ালারা আর একটু সচেতন হয়। চুরির আড়ালে হত্যাকাণ্ডের অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশের এই সংস্থা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। মিন্টু রোডের সংবাদ সম্মেলনে ডিএমপির ডিসি মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করা হচ্ছে। যেসব পুলিশ সদস্য কর্মস্থলে এখনও অনুপস্থিত তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ডিসি মিডিয়া আরও জানান, আন্দোলন চলাকালে ঢাকার 22টি থানা এবং 2 শতাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত এসব সংস্কার করে আগের মতো মহানগরীতে নিরাপত্তা জোরদার করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় তারা নিজস্ব একটা তদন্ত কমিটি গঠন করেছে এবং তারা কিছু ফাইন্ডিংস তাদের মধ্যে দাখিল করেছে। তো আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি এবং তাদের সাথে যোগাযোগ রেখে তাদের যে সাজেশন বলেন, তাদের যে পরামর্শ অনুযায়ী আমরা যে বাকি যারা এর সাথে জড়িত তাদের গ্রেফতারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের বাঘের বাজার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা। সকাল 9:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন গোল্ডেন রিপিট কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন সড়কে চলাচলকারী যাত্রীরা। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশের কর্মকর্তারা এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কারখানার মালিক পক্ষের সাথে শিল্প পুলিশ ও সেনা কর্মকর্তাদের মধ্যে আলোচনা শেষে শ্রমিকদের দাবি মেনে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন অনুরা কুমারা দিশানায়কে। সকালে রাজধানী কলম্বোর রাষ্ট্রপতি সচিবালয় ভবনে শপথ নেন তিনি। নতুন প্রেসিডেন্ট দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে নতুন ইতিহাস রচনার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সময় এক বিবৃতিতে দিশানায়কে বলেন, এই জয়ের জন্য শ্রীলঙ্কার নতুন অধ্যায় শুরু। সবাই একসঙ্গে শ্রীলঙ্কার ইতিহাস নতুন করে লেখার জন্য প্রস্তুত। এদিকে দিশানায়কে শপথ নেওয়ার আগে পদত্যাগ করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দীনেশ গুণাবর্ধনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন /ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।